আমাকে VE3 এর লিডার ঘোষণা করা হয়েছে। আমাকে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে। আসলে আমি ভাবতে পারিনি যে এমনটা হবে। স্যার আমি কেন? তোমার কি এতে সংশয় আছে? না, তবু এখানে আরও অনেকেই ছিল, কিন্তু আমাকে কেন টিম লিডার ঘোষণা করা হলো? এখানকার সবার থেকে তোমার দক্ষতা, কম্বার টেকনিক, অস্ত্র সম্বন্ধীয় জ্ঞান, চিপ থেকে শুরু করে বিমান পর্যন্ত তুমি চালাতে সক্ষম। এছাড়াও তোমার ধৈর্য, বিচক্ষণতা, লিডারশিপ আরও অনেক আছে। আরও শুনতে চাও? মানে হয়েছে, আর কিছু বলতে হবে না। সবাই শোনো, এই সংস্থাটি কেন তৈরি করা হয়েছে জানো? দেশের বাইরে শত্রুদের চাইতে দেশের ভিতরে অনেক বেশি শত্রু বিদ্যমান। তোমাদের কাজ হবে এদের সাফাই করা। তার জন্য তোমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে সিক্রেটলি অপারেশন পরিচালনা করা, আর তোমাদের যাতে কেউ চিনতে না পারে সেই ব্যাপারে তোমরা খেয়াল রাখবে, বিশেষ করে সাব্বির। জি স্যার। তারপর আরও অনেক কিছু ডিসকাস হলো, যেগুলো বলার দরকার নেই। সবাই বেরিয়ে আসলাম বাড়িটি থেকে। সবার গন্তব্য আমার ফার্ম হাউস। আমার ফার্ম হাউসটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, নির্জন স্থানে। ওরা যাওয়ার সময় বাজার করে নিয়ে গেল রান্না করে খাওয়ার জন্য। আমি বাড়িতে গিয়ে মা ও ছোট বোনকে বিদায় জানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলাম ফার্ম হাউসের উদ্দেশ্যে। আমাদের কাজ হবে এখানকার পাশে একটি কলেজের নজর রাখা। এই জায়গাটা শহর অঞ্চল থেকে অনেকটা ভিতরে অবস্থান করায় কারণে এখানে নির্জন। আর এখানে এ পর্যন্ত 28টি রেপ আর 14টি সুসাইড ও 53টি মার্ডার করা হয়েছে, কিন্তু খুনিকে কেউ ধরতে পারছে না। কেউ খুনির কাছাকাছি পৌঁছানোর আগেই সে গুম হয়ে যায়। কিছুদিন পর তার লাশটা পাওয়া যায় এই জঙ্গলে। এর পেছনে কারা কিভাবে কেউ জানে না। আর আমার ফার্ম হাউসটিও এখানে থাকার কারণে সবাই এই ফার্ম হাউসে আসা, নইলে হোটেল বা মেস ভাড়া নিতাম। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। আমি 3তলা বাড়িটির 2য় তলা বিশাল করিডোরে রডিং চেয়ারে বসে আছি, আর আমি রাতে ভরা আকাশে তারা দেখছি। তখনই রাইসা আসলো। কি করেন স্যার? বসে আছি আর তারা দেখছি। আপনার সাথে বসতে পারি কি? কেন নয়। রাইসা আমার সাথে বসলো। ওর হাতে কফির মগ ছিল, আমাকে দিল। কফি খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। মেয়েটা খুবই মিষ্টিভাষী, চেহারাও খুবই সুন্দর, দুধে আলতা, গায়ের রং স্মার্ট। খারাপ না, কিন্তু আমার ভালোবাসা অচানা মেয়েটির চাইতে বেশি না। ও একটু বাদে চলে গেল। আমিও বেডে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়েছে বুঝতেই পারিনি। সকাল সকাল আমাদের কাজ শুরু হয়েছে। সবাই এখানে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, এক একজন এক এক ডিপার্টমেন্টে। আমার সাথে আছে ফাহিম, আবির, ইমন আর মিমি, রাইসা। নীলার সাথে আছে আরমান আর সুমন, আর নীল ও জিসানের সাথে এই ভার্সিটিতে। কিন্তু অন্য সব বকাটে ছেলেদের সাথে এখানে কেউ জানে না আমাদের আসল পরিচয়। সবাই জানে আমরা সাধারণ মানুষ। ভার্সিটি ক্যাম্পাসে সবাই বসে আছি। আমি এখনও যাইনি, আজ আমার প্রথম দিন, তাই তাড়াতাড়ি রওনা দিলাম। ভার্সিটির গেট দিয়ে একটি ছেলে ঢুকছে, চুলগুলো তেল দিয়ে একেবারে নামানো স্মৃতি, চেহারা কুৎসিত, একটা ঢোলাঢালা সস্তা শার্ট পরা, একটা পুরনো প্যান্ট পরা, কয়েক জায়গায় ছিঁড়া ফাটা। অনেকে আমাকে এমনভাবে দেখছে যেন আমি ডাস্টবিন থেকে উঠে এসেছি। আমাদের টিমের সবাই জানে আমার লুকের ব্যাপারে, তাই তারা দূর থেকে নীরব দর্শকের মতো হয়েছে। আমি আনমনে নিচে তাকিয়ে হাঁটছিলাম। তখনই একটা ছেলে আমার সামনে গিয়ে প্রচণ্ড গতিতে দৌড় দিল। আমার সাথে অনেক জোরে ধাক্কা লাগলো। আমি পিছনে ফিরে কারো গায়ের উপর পড়লাম। ঠাস ঠাস। কী ভাবছেন কী হলো? আমার গালে তবলা বাজালো মেয়েটি, যার গায়ের উপরে পড়েছিলাম। ওই কুত্তার বাচ্চা, ইউ বাস্টার্ড! তোর সাহস কি করে হলো আমার গায়ের উপর পড়িস? আমার ড্রেসটাই খারাপ করে দিলি। আসলে দুঃখিত, আমি ইচ্ছা করে ধাক্কা দেয়নি। ওই ছেলেটা আমাকে। তুই আবার মুখে মুখে কথা বলিস?
জানিস আমি কে? আমি এখানকার ডিসির মেয়ে। আরে মামনি, তুমি যদি জানতে আমি কে, তাহলে তুমি কেন তোমার বাবাও সামনে দাঁড়ানোর আগে মনে মনে ভাবতো 10 বার। ও ম্যাডাম, সরি, আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছা করে দেইনি, আর কখনো হবে না। শিওর, মাফ করলাম যা। আর কখনো যেন আমার সামনে না দেখি। এমনভাবে বললো যেন কুকুর তাড়াচ্ছে। মেয়েটার কাছ থেকে চলে আসলাম। কিছুক্ষণ হলো আমি ক্যাম্পাসের ভিতরে। আমার ফ্রেন্ডরা আমাকে দূর থেকে দেখছে আর ভার্সিটির অবস্থা পর্যবেক্ষণ করছে। আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। আবির, ফাহিম, ইমন ওরাও আছে, কিন্তু এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে যে ওরা আমার সাথে আছে। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা প্ল্যান মাফিক যে যার মতো কাজ চালিয়ে যাচ্ছে। এই মিশনটি করতে হবে 4 দিনের মধ্যে। আমি বসে বসে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। ঠিক তখনই দেখলাম একটা মেয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। সময় যেন থেমে গেছে। হ্যাঁ, মেয়েটা সেই দিনের মেয়েটি যার ছবি আমার মনে পুরোটা জুড়ে আঁকা। মেয়েটা নীলের ভিতর কালো একটা জিন্স পরেছে, একটা পোলো টি শার্ট পরেছে। আমি মডার্ন ড্রেস তেমন একটা পছন্দ করি না, তাই একটু চোখে বাজছিল। মেয়েটা আসছে, হ্যাঁ আমার দিকে আসছে। মেয়েটা আমার সামনে এসে বলল, এই যে মিস্টার খ্যাত, জায়গা খালি কর। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কেন? আমি বলছি তাই। আপনি বললে কি উঠতে হবে নাকি? অফকোর্স, চালু করে জায়গা খালি করবি। 2 মিনিট সময় দিলাম। পাশ থেকে একটা মেয়ে যে আমাকে থাপ্পড় দিয়েছিল, সম্ভবত ওর বান্ধবী হবে। কি রে নেহা, কার সাথে কথা বলিস? নেহা, মানে ওই মেয়েটিকে আমার পছন্দ। আর বলিস না রুহানি, এই খ্যাতটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের আড্ডার জায়গাটায়। ওই ওঠ এখান থেকে। না উঠলে কি করবি? ওই, তোর সাহস তো কম না, আমাদের সাথে তুই তুকারি করিস। তো কি হয়েছে? আসলে আমি কথা বাড়াতাম না, কিন্তু রোহিণীকে দেখে আমার সকালের কথা মনে পড়ে গেছে। মেজাজটা পুরো লাল হয়ে গেছে। তুই এভাবে শুনবি না, দাঁড়া। আমাকে থাপ্পড় মারার আওয়াজে পুরো ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে একেবারে আগুন বের হয়ে যাচ্ছে। ওরা কিছুটা ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমার টিমমেটরা অনেকে এখানে উপস্থিত আছে, ওরাও তো পারছে না মেয়েটাকে চিবিয়ে খেতে। কি রে, তুই ওভাবে তাকাচ্ছিস কেন? চোখ নামা। কি রে, কথা মাথায় যায় না? চোখ নামা। রোহিণী মারার জন্য হাত ওঠালেও নেহা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও থেমে থাকার পাত্রী না। আবার হাত ওঠালে আমি ধরে ফেলি, ওর গালে বসিয়ে দিলাম। লাস্টেরটা একটু জুড়ে দিলাম। ও মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। সবাই আমার দিকে ভবার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা রুহির পাশে বসে আমার দিকে তাকিয়ে কয়েকবার ডুব গিলল। সবাই এমনভাবে চেয়ে আছে যে চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী দেখছে। কেননা ডিচির মেয়েকে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারা তো দূরের কথা, কেউ ওর সাথে উঁচু গলায় কথাও বলেনি। আর আমি আর কোনো কথা বাড়ালাম না, উঠে গেলাম। কেননা আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। ক্লাসে গেলাম। আবির, ফাহিম, ইমন ওরা আমার আগে পিছনে বসে আছে। সবগুলো ক্লাস করলাম। ক্লাস করাটা তো আমার বাহানা, আমার মোটিভ তো খবর জোগাড় করা। ক্লাস করে বেরিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, তখনই দেখতে পেলাম একটা পুলিশ ভ্যান। কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। তাদের মধ্যে একজন, তোমাদের মধ্যে সাব্বিরকে কেন অফিসার? তোকে নিয়ে যেতে বলেছে, কে? গেলে দেখতে পারবি। অফিসারের ফল কিন্তু। চুপ থাক, নিয়ে যেতে দে। আর তোরা কেউ থানায় আসবি না। আমাদের আসল পরিচয় কখনো যেন কেউ জানতে না পারে। পুলিশের সাথে ভ্যানে বসলাম। ভ্যান থানায় আসলো না, বরং ডিসির কার্যালয়ে আসলো। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। ভেতরে প্রবেশ করলাম। আমি ভেতরে ঢুকতেই দেখলাম আমাদের এখনকার পুলিশের ডিসি মুরাদ সাহেব বসে আছেন। তাদের সামনে 2টি চেয়ারে রুহি আর নেহা বসে আছে। আমাকে এখানে ধরে এনেছে কেন? তুই সেই ছেলে যে আমার মেয়েকে থাপ্পড় দিয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি জানেন
কেন দিয়েছি? আমার তো জানার প্রয়োজন নেই। তো কি করতে চান আপনি? আমার মেয়ের গায়ে হাত তোলার জন্য শাস্তি উপভোগ করতে হবে। দেখি কি করেন আপনি। মুস্তাক, ওকে লকআপে ঢুকিয়ে উত্তম মাধ্যম দে। বলার সাথে সাথে একজন পুলিশ এসে আমাকে ধরে লকআপে নিতে নিল। ওয়েট, কেন? অফিসার সেলস কোন দিকে বলুন, আমি নিজেই যাচ্ছি। একটু মুচকি হাসি দিয়ে কথাটা বললাম। অফিসার আমার দিকে ব্রু কুঁচকে তাকালেন, হয়তো আমার হাসির মানে খুঁজছেন। আর আপনারা পাঠক পাঠিকারাও হয়তো আমি হাসলাম কেন ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আমাকে একটা রুম দেখানো হলো, আমি সেখানে গেলাম। রোহিণী আর নেহা তো আমার দিকে বেকুবের মতো চেয়ে আছে, কেননা কে চায় নিজের পায়ে কুড়াল মারতো, আর আমি নিজেই মার খেতে যাচ্ছি। রুমে প্রবেশ করার পর দেখলাম অফিসার লাঠিতে তেল মাখাচ্ছে। শার্টটা খুললাম, শার্ট খুলে ওনার দিকে ঘুরতেই উনি আমার দিকে চেয়ে রয়েছেন, আমার সিক্স প্যাক আর মার্শাল দেখছেন। শুরু করেন। এত সাহস তোর কিভাবে হয়? তোর কলেজে আছে, বলতে হবে। কিছুক্ষণ জোরে জোরে মারার পর মোটা গজারের লাঠি ঠাস করে ভেঙে গেল। এদিকে অফিসার ক্লান্ত হয়ে বসে পড়েছেন আর হাঁপাচ্ছেন। ওদের চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এবার আমি ওদের জ্বালানোর জন্য ওদের দিকে তাকিয়ে কেবলাগান্তের মতো একটা হাসি দিলাম। তোর পিঠে এটা কিসের দাগ? কোনটা? এইটা গুলির দাগ। গুলির দাগ মানে? আপনার না জানলেও চলবে, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসবেন না। রোহানে আমাকে সাহসটা না করতে পেরে ঘন ঘন করতে বেরিয়ে গেল। আর নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মনে মনে কিছু একটা চলছে। আপনাদের বলি, আমার কাছে এসব মার কিছুই না, ওয়ার্ম আপ মাত্র। আমাদের ট্রেনিং এমনভাবেই দেওয়া হয়, আর আপনারা তো জানেনই আমি কি জিনিস। একটু পর সিস্টেমে থানা থেকে বেরিয়ে পড়লাম, মানে আবির ইমন এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে বসে আছি। কিরে, তোরা আসতে গেলি কেন? তো কি করবে? তুই জেলে পড়ে থাকলে মিশনে কি হবে? তাও ঠিক। তো শরীর চর্চা কেমন হলো? আর বলিস না, বেচারি পুলিশের আর মেয়ে দুটোর চেহারা দেখার মতো ছিল না। কেন? বেচারা আমাকে মারতে গিয়ে লাঠি ভেঙে ফেলে, তবু চেহারায় কোনো রিয়াকশন দেখতে পায় না। আর মেয়ে দুটো এখনো ভাবছে কি হলো, তারা কি দেখলো। হা 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 হা। তুইও পারিস বটে, তোর গেটাপতি সব নষ্টের মূল। আমাদের মতো নর্মাল হয়ে গেলে এতক্ষণে তুই এখানে থাকতি না। হ্যাঁ, ঠিক বলেছিস। কাল থেকে গেট আপে যাবো, তারপর বাসায় এসে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বার্চিটিতে, হ্যাঁ আজও আমি বার্চিতেই ঢুকছি, কিন্তু ক্ষেত হয়ে নয়, মিস্টার স্মার্ট হয়ে।